প্রিয় দর্শক, আরটিভির সাপ্তাহিক আলোচনা নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার ইসমাইল। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 12টা 5 মিনিটে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মন রক্ষার রাজনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আমার ডান পাশে উপস্থিত রয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সঞ্জিদা খানম, রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ, আর আমার বাম পাশে রয়েছেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আপনিও চাইলে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত এবং প্রশ্ন। আর এই জন্য আপনি আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারগুলোতে আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আর আমি আমাদের আলোচক বিন্দুকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরুর আগে আমি বেশ কিছু তথ্য উপস্থাপন করতে চাই। গুঞ্জন সত্যি হলো, সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন এই সিদ্ধান্ত আগে নেওয়া ছিল, দলকে বেশি সময় দেওয়ার জন্যই তাকে সরানো হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বেগম খালেদা জিয়ার সৌদি আরব সফর স্থগিত। আর দুঃখজনক একটি বিষয় হচ্ছে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে 25, 26 বা 27 জন মানুষ, নিরীহ মানুষ আজকে পদদলিত হয়ে মারা গেছেন। সে বিষয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে আলোচনা করব। তার আগে শামীম সাহেব, আপনাকে আমি প্রশ্ন করতে চাই। আপনি বিষয়গুলো শুনেছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার একটা ধারণা আছে। মন্ত্রী পরিষদের রদবদল আমরা আসন্ন শুনতে পাচ্ছি এবং কিছুটা রদবদল হয়েছেও। আর এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, জাতীয় পার্টি আগামীতে সরকারে থাকবে কিনা, বা 3 জন মন্ত্রী সম্ভবত আপনাদের রয়েছেন, তারা হয়তো ঈদের পরে অব্যাহতি পেতে পারেন অথবা নিতে পারেন। এই বিষয়টিকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এখন দেশে যে অবস্থাটি চলছে এটা অনেকটা রাজনীতি বিমুখতাই আমি বলবো, যে রাজনীতিটি খুব যে এখানে দৃশ্যমান তা নাই। এখন এই ক্ষেত্রে সরকারের অপশন আছে কয়েকটি। একটি হচ্ছে সরকার একটি সমঝোতার মাধ্যমে সমাধান করে ফেলবে, আরেকটি হচ্ছে সরকার একটা সামহাউ জাতীয় সরকার টাইপ কিছু করবে। যখন 74 সালে বাকশাল করা হলো তখন সিরাজুল আলম খানকে ডেকে নিলেন বঙ্গবন্ধু, ওনাকে বললেন যে আমি একটা দল করবো, সবাই যোগদান কর। সিরাজুল আলম খান বললেন যে আপনি একদলীয় কোনো শাসন না করে জাতীয় সরকার করেন, সর্বদলীয় কিছু একটা করেন। তো এখন যদি কোনো কারণে মনে হয় যে এই সরকারটাকে অনেকদিন থাকা প্রয়োজন বা কিছুদিন থাকা প্রয়োজন, সেটা অবশ্যই আলোচনার ভিত্তি থেকে সর্বদলীয় একটা স্ট্রাকচার থাকতে হবে। এবং সেই ধরনের একটা স্ট্রাকচারে যদি জাতীয় পার্টি বা অন্য কোনো দলের আরো অংশ ক্যাবিনেটে আসে, এটা আমার মনে হয় অনেকটা গ্রহণযোগ্য। না, এখন কি আসার সুযোগ আছে? সেটা সুযোগ এখন, সেটা তো অবশ্যই প্রাইম মিনিস্টারের ইখতিয়ার। আর সুযোগ নেই এটা আমি বলবো না, কারণ যদি আপনি মনে করেন দেশের স্বার্থে আপনি সর্বদলীয় স্ট্রাকচারে কিছু করবেন, আপনি যে কোনো সময় করতে পারেন। তবে ওই ধরনের কোনো স্ট্রাকচার ছাড়া সর্বদলীয় স্ট্রাকচারের একটা কিন্তু নির্বাচনের আগে ছিল, হ্যাঁ কিছুদিন ছিল, এটা ট্রানজিশন পিরিয়ডের জন্য। বাট এখন যদি আপনি দীর্ঘমেয়াদের জন্য ওই একটা সর্বদলীয় স্ট্রাকচার নিতে পারেন উন্নয়নের স্বার্থে, সেটা কিছুটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেও আমাদের সংসদ অতটা প্রাণবন্ত না, এবং এর মধ্যে যদি আমাদের প্রধান বিরোধী দল যেটি সংসদের সেখান থেকে আবার ক্যাবিনেটে যায়, তাহলে কিছুটা অবশ্যই আর্টিকেল 70 একটা সমস্যা আসে। অ্যাট দ্য সেম টাইম ক্যাবিনেটের কালেক্টিভিটি এবং কনফিডেন্সিয়ালিটির একটা সমস্যা সবসময় রয়ে যায়। এই কথাটা আমি 1.5 বছর ধরেই বলে আসছি। তবে 1.5 বছর এই সিস্টেমটা কিন্তু ওয়ার্কআউট করেছে এবং খুব একটা বড় কোনো সমস্যা আপাত দৃষ্টিতে হয়নি। তো সেদিক থেকে এটা ভবিষ্যতে ওয়ার্কআউট করতেও পারে, আবার নাও করতে পারে। এখন মুখ্য বিষয় সেটি হচ্ছে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হয় কিনা। যিনি মন্ত্রী হচ্ছেন তার দলীয় আদর্শের সাথে, দলীয় মতের সাথে ক্যাবিনেটের মতের কোনো পার্থক্য হয় কিনা। অর্থাৎ আমি ক্যাবিনেটে একটা জিনিস এগ্রি হয়ে গেলাম, কিন্তু পার্লামেন্টে এসে দেখছি আমার দল ওই বিষয়টা ডিফার করলো, তখন আমার অবস্থানটা কি হবে? আমি তো আর্টিকেল 70 এর জন্য রেফারেন্স থাকতে পারবো না, আমাকে ভোট দিতে হবে। যদি আমি ভোট দিয়ে দিই তখন আমার আবার সংসদ সদস্য পদ থাকবে। এখন আপনার কাছে আমি যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে যে ঈদের পরে বা ঈদের পরেই সম্ভবত মন্ত্রী পরিষদের জাতীয় পার্টির যে মন্ত্রীরা আছেন তারা কি থাকবেন? আপনারা কি নিজেরা সরে যেতে চাচ্ছেন না সরকার চাচ্ছেন? এই বিষয়টা আমাদের এখনো কোনো প্রেসিডিয়ামে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটাও আমাদের ইন্টারনালি আলোচনার একটা বিষয় আছে। আর জনগণের পারসেপশনটাও আমাদের বুঝতে হবে, জনগণ কি চাচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত, জনগণ আমাদেরকে স্বাতন্ত্র অবস্থান চাচ্ছে। দেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, অনেকদিন ক্ষমতায় থাকার কারণে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা হলেও কমছে। অন দ্য আদার হ্যান্ড বিএনপি দুর্বল সাংগঠনিক ভিত্তির কারণে তাদের উপরও মানুষের আস্থা কমে যাচ্ছে। এই যে বিশাল একটা জনগোষ্ঠী, এরা কিন্তু একটা দল খুঁজছে, এবং জাতীয় পার্টি একটা মধ্যমপন্থার দল হিসাবে, প্রো ইসলামিক, প্রো লিবারেশন ফোর্স হিসাবে তারা কিন্তু এই বিশাল ভোট ব্যাংকে অ্যাকোমোডেট করতে পারবে। আপনারা চাচ্ছেন যে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থেকেই সরকারের বিরোধী দল হিসাবে থাকবার জন্য। মোহাম্মদ শাহেদ সাহেব, আপনার কাছে আসি এবার। আপনি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানেন যে আমাদের সৈয়দ আশরাফ সাহেবকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেব এসেছেন। আপনার কাছে কি মনে হয় তিনি এই যে এলজিআরডি মন্ত্রণালয়ের মতো একটা বড় দায়িত্ব তিনি সঠিকভাবে সুচারুরূপে পালন করতে পারবেন? ধন্যবাদ। আমি প্রথমে উনার একটি কথার জবাব দিয়ে নেই। উনি বলেছেন জাতীয় সরকার, জাতীয় সরকার বা সর্বদলীয় সরকার, কোনো অবকাশ নাই। বর্তমান সরকার একসময় কথাটা বলা হয়েছিল, একসময় দরকার ছিল, বাট এখন এটি একটি গণতান্ত্রিক সরকার এবং এটি জনগণের ভোটে ইলেক্টেড সরকার। সুতরাং এটা টেনেন্ট মানে শেষ ছাড়া এটা চিন্তা করার আর কোনো সুযোগ নাই। এখানে 2019 সালের আগে এটার সুযোগ নাই। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের যে বিষয়টি দেখেন, আওয়ামী লীগ কিন্তু একটি পার্লামেন্টারি গভর্নমেন্ট, হ্যাঁ, মানে পার্লামেন্টারি গভর্নমেন্ট, এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না। অনেক দল আছে যারা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হিসাবে ফর্ম করেছে, পরে আবার পরিবর্তন হয়েছে। পার্লামেন্টারি গভর্নমেন্টে এটা কিন্তু একটা নিয়ম যে সরকারের মন্ত্রী পরিবর্তন হবে, এটাই কিন্তু নিয়ম। 1957 সালে বঙ্গবন্ধুও কিন্তু শিল্পমন্ত্রী ছিলেন এবং উনি পার্টির মন্ত্রীর থেকে পদত্যাগ করেছিলেন পার্টির সেক্রেটারি হিসাবে পার্টির পূর্ণ কাজে নিয়ন্ত্রণ মানে নিজেকে নিয়োগ করার জন্য। তো সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে যে মানে কোনো অন্যায় বা দায় নিয়ে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তা না, তিনি পার্টির কাজে আরো পূর্ণভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ, উনি অফিস করেন না, ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে পার্টির কাজে আরো মনোনিবেশ করবেন। এবং আপনি একটা জিনিস হচ্ছে সৈয়দ আশরাফুল সাহেব কিন্তু আপনি দেখেছেন যে পার্টির যখনই ক্রাইসিস মোমেন্ট গিয়েছে উনি কিন্তু শক্তভাবে অনড় হয়েছিলেন। এবং শুধু তাই নয়, এবং এই যে হেফাজত ইসলামের সময় যেই আমাদের একটা টার্বুলেন্স গেল, এই সময় কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম একটা শক্ত অবস্থান নিয়েছিলেন। আচ্ছা, এক ধরনের কথা কিন্তু প্রচলিত আছে এবং বলা হয় তিনি মন্ত্রণালয়ে ঠিকমতো যান না। এটা মন্ত্রণালয়ে যান না, দেখেন একটা পার্টির জেনারেল সেক্রেটারি উনি মন্ত্রণালয়ে যান না, ওনার অনেক পারিপার্শ্বিক দলের কাজ থাকে, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দল মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অত্যন্ত পুরাতন একটি দল এবং এই দলকে সামনের দিকে আগানোর জন্য উনার মতন একজন বলিষ্ঠ নেতৃত্ব এই দলের জন্য প্রয়োজন, যার ফলে ওনাকে পার্টির কাজে পূর্ণ নিয়োগের জন্য ওনাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে। আমরা সেটাই চাই। এবার আমি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনার কাছে আসি যে আমি শুরুতেই বলেছিলাম যে বেগম খালেদা জিয়া সম্ভবত সৌদি আরব সফর স্থগিত করেছেন ওমরা পালন, আর আরেকটি হচ্ছে আপনাদের একটি মিটিং হয়েছে আপনাদের শীর্ষ পর্যায়ের এবং সেই ক্ষেত্রে তিনি নতুনদেরকে আনার বিষয়ে একটা সিদ্ধান্ত সম্ভবত নিচ্ছেন, অথবা আবার এমন কথাও বলেছেন ক্ষোভের সাথে যে নেতাদেরকে বলেছেন যে হাসিনা সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করবার জন্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কথাটা বললেন যে কাউকে কাউকে বলছেন যে হাসিনা সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করার জন্য, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই বা কোনো এসছে, পত্রিকা আসতে পারে, কিন্তু এই ধরনের ইনফরমেশন আমরা জানি না। তবে দেশে যে অবস্থা চলছে, দেশের কথা যেভাবে আসুক বিএনপির কথাটা আসে। আচ্ছা, কারণ এই পার্লামেন্ট একটা আছে, এই পার্লামেন্টের অনির্বাচিত পার্লামেন্ট। এখানে 153টা সিটে যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটকে কেউ দেখে নেই ভোটারের সাথে। যেহেতু অন্য কোনো প্রার্থী ছিল না, তারা অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে গেছেন। আর অন্যান্য সিটে যে নির্বাচনটা হয়েছে সে টিভিতে আপনারা দেখাইছেন যে কি নির্বাচনটা হয়েছে। সর্বোপরি মিলে এখন দেশের যেটা চলছে সেটা হলো তামাশা আর গুজামিল। তামাশাটা কি? যেমন আচ্ছা, নির্বাচনের কথাটা বলি আগে। আর্টিকেল 65 সাবসেকশন 2 কনস্টিটিউশনে সেখানে বলা আছে যে জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার হবে। এই সরকারটা যদি নির্বাচিত সরকার বলেন আপনারা, এখন গায়ের জোরে, শরীরের জোরে, ক্ষমতার জোরে অনেক কথাই বলানো যায়। আপনার মাথায় পিস্তল ঠেকাইয়া আপনি অনেক কিছু করানো যাবে, আপনি প্রেশার দিয়ে অনেক কিছু করানো। যে প্রম হলো এরশাদ কিন্তু বলছে নির্বাচনের সময় যে আমার পিস্তলের মধ্যে 4টা গুলি আছে, দরকার আত্মহত্যা করব। পরে দেখা গেল এরশাদ, এক সময় দেখা গেল যে এরশাদে পাঠানো হয় গলফ খেলতে, আরেকবার পাঠানো হয় হাসপাতালে। আবার বলা হয় যে সে আত্মহত্যা করার সুযোগ পান, গ্রেপ্তার। জিনিসটা কি হাস্যকর আপনি দেখেন যে এরশাদ ঢাকা শহরে সব জায়গায় পোস্টার বেরিয়ে গেল এরশাদের মুক্তি চাই।
সরকার বলে যে এরশাদ ইনা আটক না। আচ্ছা, আমরা কি এখন পিছনে পিছনে গুজামিলের কথাটা বলি। জি জি। এরশাদ কিন্তু একটা স্ট্যান্ড নিছিলেন যে এই সরকার না, এটা গ্রহণযোগ্য কোনো নির্বাচন না। তারপরে দেখা গেল তার ওই যে মঞ্জুর হত্যার বিচারটা, জি, বিচারক চেঞ্জ হয়ে গেল, হুম, বিচারক চেঞ্জ হয়ে গেল এবং তার কেসটা রায়ের ডেটে পড়ে গেল। তখন সে এরশাদ বলা শুরু করলো যে না, এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত। এই কথা বলার পর এই তার মামলা কিন্তু আবার রিইনভেস্টিগেশনে চলে গেছে 24 বছর পর, ইতিহাসে নাই। এখন আলা কত বছর এটা চলে, এটা হলো ইনভেস্টিগেশনে চলে, সেটা হলো অন্য বিষয়। এখন কথাটা হলো যে ভবিষ্যৎ ইতিহাস এটা সাক্ষ্য দেবে। তা আমি বলতে চাই যে এই সরকার কোনো মতেই এটাকে নির্বাচিত সরকার বলে না। আর বিরোধী দল, পত্রিকার ভাষায়, আপনাদের মিডিয়ার ভাষায় এটা একটা গৃহপালিত বিরোধী দল। জনগণের কথা বলার জন্য জনগণ মনে করে এটা এই বিরোধী দল কোনো গ্রহণযোগ্য বা রিপ্রেজেন্ট করতে পারতেছে না। আপনি প্রতিটা বিষয়ে দেখেন, আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখুক আর মন্ত্রী পরিষদে কোনো মন্ত্রী বক্তব্য রাখুক, এবং এই বিদেশের থেকে বক্তব্যের যারা মন্ত্রীরা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলি রাখেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই খালদা যে তুলাধনা করেন তাকে তুলে নিয়ে আসেন বক্তৃতার মধ্যে। এতে বোঝা যায় যে তার একটা নিশ্চয় গ্রহণযোগ্যতা আছে সারা বাংলাদেশে। এটা আপনি বলেন বিভিন্ন টক শোতে আপনি কথাটি বলেন, বলি। এবং আমি এখন যে কথা বলতে চাই, আচ্ছা জি প্লিজ, যে কথাটা হলো এই যে আমাদের কথা, আরেকটা কথা বলি, এটা জেলখানাতে শিখে আসছি। সেটা হলো যে হাতির দাঁত 2 প্রকার, একটা হলো খাওয়ার দাঁত, আর একটা হলো দেখানোর দাঁত। এখন আপনার কাগজে কলমে যতই এটা শুদ্ধতা আনেন, এই ব্রিটিশ আমলে যেভাবে বিরোধী দলকে নিষ্পেষিত করা হয়েছে, পাকিস্তান আমলে যেভাবে করা হয়েছে, বাংলাদেশ আমলে কিন্তু সেটাই ভাবে করা হচ্ছে। অনেকে বলেন যে বিরোধী দল করবেন, জেল খাটবেন না, অত্যাচারিত হবেন না, এটা কি করে হয়? আবার এই বিএনপি আন্দোলন ঘোষণার আগে আওয়ামী লীগের নেতারা কিন্তু বলছে বিএনপির মুরুদ নাই, আন্দোলন করতে জানে না, বিএনপির ক্ষমতা নাই। আন্দোলন করেছে এবং আন্দোলন হয়েছে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আবার সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিশেষ ট্রাইব্যুনাল করবেন এবং বেগম জিয়ার বিচার হবে সেখানে। এখন ব্যাপারটা সেই বিষয়টি যদি আপনি একটু ক্লিয়ার করেন। ট্রাইব্যুনাল তো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় আছেন এবং পার্লামেন্টে তারা ওভারঅল মেজরিটি, 1973, 74, 75টা আপনি দেখেন যে সেই পার্লামেন্টও কিন্তু ওভারঅল মেজরিটি ছিল, কিন্তু তৎসময়ে কিন্তু দুর্ভিক্ষ আমাদের ছাড়ে নাই, দেশে দিনের বেলায় ডাকাতি আমাদের ছাড়ে নাই, এবং সর্বোপরি পলিটিক্যালি যেটা হয়েছে যে একদলীয় শাসন ব্যবস্থা হয়ে গেছে। সব পত্রিকা বন্ধ, মাত্র 4টা পত্রিকা চলবে মন মতো, এবং একদলীয় সব পলিটিক্যাল পার্টি বন্ধ। অর্থ কি? যে দেশে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া থাকবে না, একটা মাত্র দল থাকবে, সেখানে কথা বলার কোনো সুযোগ থাকবে না, সেই অবস্থা হয়েছে। এখন আপনারা সরকার যেহেতু একতরফাভাবে আছে এবং বিরোধী দলও সরকারেই আছে, এবং এইটাও একটা আশ্চর্য বিষয় যে আপনি মন্ত্রী পরিষদও আছেন, ডিসিশনও নিচ্ছেন, আবার বিরোধী দলেও আছেন। আপনি জাতীয় পার্টির যে চেয়ারপারসন, তিনি হলেন উপদেষ্টা, জাতীয় পার্টি রাষ্ট্রদূত, আর তারপরে তাদের মন্ত্রীরা আছেন, এবং এরশাদ সাহেব তো প্রায় একটা পলিটিক্যাল স্ট্যান্ড নেন। পলিটিক্যাল স্ট্যান্ডটা কি? এটা করবেন, ওটা করবেন, কিন্তু আদতেও তিনি করেন না। তার হাতেও সেই ক্ষমতাটা নাই। তিনি মনে করেন যে তিনি যদি এখান থেকে সরে যান, সরকার থেকে সরে যান, তার জায়গা হবে নাজিমুদ্দিন রোড জেলখানায়, বিএনপির নেতাদের যে অবস্থা নিগৃহীত। এবার আমি সংক্ষেপে সবশেষ একটি কথা বলতে, যে কথা আমরা বলেছেন বেগম জিয়ার সৌদি আরব সফরটা স্থগিত, এবং বিএনপির কেউ কেউ বলছেন যে তারা বিষয়টি সম্পর্কে অবগত নন বা ক্লিয়ার নন। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু আপনি বলবেন, তারপর আমি আমাদের এমপির কাছে যাব। তিনি তো প্রায় যান বিদেশ, যান যে আপনার, এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে? সৌদি আরবে যান। জি। এখন এটা মাননীয় দেশটিতে খালেদা জিয়া উনি বলতে পারবেন তিনি কেন যান নাই। তবে মানুষের সুবিধা অসুবিধা থাকে, এবং পলিটিক্যালিও যে ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে সেটাও তিনি বুঝেন, এবং সবাই আমরা বুঝি। এবং এখন তো আমরা মনে করি শি ইজ অনলি দ্য লিডার, যিনি এখন আনকম্প্রোমাইজ এবং গণতন্ত্রের কথাটা বলেন। তিনি কিন্তু যে কোনো, এর আগেও তাকে অফার দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদে থেকে নির্বাচনটা করার জন্য, তিনি কিন্তু এটা মানেন নাই।
তিনি বলছেন যে আমার দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন। তিনি কিন্তু সেই কথার মধ্যে এখন আছেন, এখনো তিনি এই কথাই চান যে একটা আগে সংবিধানে যা ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, এটা কিন্তু সংবিধানে ছিল। এবং এইটার জন্য আন্দোলন কিন্তু আজকে যারা বিরোধিতা করতেছে, আজকে যারা গভর্নমেন্টে আছে, হাসানুল ইউনিট পার্টি, তারপরে আপনার এই মেনন ভাই, তারপর অন্যান্য দল, বামপন্থী দলগুলো, তারা কিন্তু সবাই আন্দোলন করছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। এবং এই আন্দোলন জামাত ইসলামও ছিল, জামাত ইসলামও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, যুগপৎ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডান পাশে মতিউর রহমান নিজামী ছিল, তারা সংবাদ সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সরকারের যুক্তিগত কি আছে এটা তুলে ধরেছে। আপনার কাছে আবার আসবো, এবার ধন্যবাদ আপনাকে। এবার আমরা অ্যাডভোকেট সানজিদা খানম আপনার কাছে যাব। শি ইজ দ্য অনলি দ্য লিডার, সে বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, আর হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বলেছেন আমরা পিছনের দিকে অত বেশি যাব না। তবে আর আপনার কাছে এই তৈমুর আলম সাহেবের প্রশ্নের বিভিন্ন কথার আপনি জবাব দিতে পারেন। সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, কেউ কেউ মজা করে বলেন যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত দূর, হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত দূর, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের দূরত্ব তার চেয়ে বেশি। এবং সেই কারণে কি তিনি অব্যাহতি পেয়েছেন বা অন্য কিছু, আপনি কি একটু বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে, RTVর মাধ্যমে আমার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলী সাধারণ মানুষের প্রতি আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের তৈমুর ভাই, অনেক শ্রদ্ধেয় বড় ভাই, ওনার কথাগুলি আগে একটু রিপ্লাই দিতে চাই, তারপর আমি এই কথায় আসছি। উনি বলছেন যে উনি যখন এখানে বসে কথা বলছেন, আজকে বাংলাদেশ নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তে উন্নীত হয়েছে, এই সময়টা কিন্তু উনি কথা বলছেন। এবং এটা অর্জন আওয়ামী লীগ সরকারের অর্জন, এই অর্জনটা হচ্ছে আওয়ামী লীগের অর্জন, জননেত্রী শেখ হাসিনার অর্জন। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা তার বাস্তবায়ন করছেন। সেই সময় উনি এসে বলছেন কি অনির্বাচিত পার্লামেন্ট, আর কি দেশে তামাশা চলছে। আর্টিকেল 75-এর কথা বলেছেন উনি, আর্টিকেল 65 কনস্টিটিউশনের। তো আর্টিকেল 65 অনুযায়ী কিন্তু নির্বাচনটা হয়েছে। এখন আঙ্গুর ফল টক হলে তো আর কিছু বলার থাকে না, কারণ অনেকবার বলা হয়েছে, আমাদের জাতীয় পার্টির উপদেষ্টা বলেছেন, ব্যারিস্টার শামীম সাহেব বলেছেন যে সর্বদলীয় একটা করা যায় কিনা। জননেত্রী শেখ হাসিনা কিন্তু অফার দিয়েছিলেন। আপনারা জানেন যে 2008-এর নির্বাচনের আগে এবং এই যে রিসেন্ট যে নির্বাচন হলো, এই নির্বাচনের আগেও অফার দিয়েছিলেন যে হ্যাঁ, যে তাদের মন্ত্রিত্ব সব দল থেকে নিয়ে একটা মন্ত্রী পরিষদ। সুতরাং এই নির্বাচনটা জাতীয় পার্টি এসছে, অন্য দল এসছে, নির্বাচনটা হয়েছে। আমি বলবো কেউ না আসলে কিন্তু নির্বাচনটা থেমে থাকবে না। এটা নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক একটা প্রসেস, এই প্রসেসে আসতেই হবে। এবং সেটা হচ্ছে কি সংসদীয় গণতন্ত্র, সংসদে আসতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে গায়ের জোরে মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছেন, মাথায় পিস্তল ঠেকে কে ক্ষমতা এসেছিল? তৈমুর ভাই নিজের আয়নাটা একটু নিজের মুখটা একটু আয়না দিয়ে দেখেন, তারপরে দেখবেন যে জিয়াউর রহমান কিভাবে পিস্তল ঠেকিয়ে সেই ক্ষমতা এসেছিল। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসছে নির্বাচনের মাধ্যমে এসছে, এবং বিএনপি যতবার এসছে, বিএনপি বেগম খালেদা জিয়ার যে পূর্বসূরি জিয়াউর রহমান, আমরা সবাই জানি কিভাবে সে ক্ষমতা এসছে। সুতরাং এই পিস্তল ঠেকিয়ে কথাটা, এটা আপনার উপরে প্রযোজ্য, এটা আওয়ামী লীগের উপর প্রযোজ্য নয়। যতবার নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক দল, এশিয়া মহাদেশের সর্বপুরাতন একটি দল আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে। এবং শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক একটি সরকার। সেখানে আপনি ক্ষমতার কথা বলছেন, এরশাদের মামলার কথা বলছেন, কি এটা মামলা রি-ইনভেস্টিগেট হয়েছে, এরশাদ সাহেবের যে মামলার আসামি। আপনি বঙ্গবন্ধুকে হত্যার পর, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এই যে 21 বছর কোনো বিচার হয়নি, 21 বছর বিচার হয়নি, 21 বছর পর সেই মামলার বিচার হয়েছে। সুতরাং টাইম চলে গেলে যে বিচারের টাইম চলে যায়, আপনি আইনজীবী হিসেবে, আমাদের ব্যারিস্টার সাহেব আছেন, আপনারা বলতে পারবেন। এটা তো আপনাদের কাছ থেকে আমরা আশা করি না যে 24 বছর পরে হলো রি-ইনভেস্টিগেশন হতে পারবে না, নট দ্যাট। এত বছর পর স্বাধীনতার 43 বছর পর সেটাও আমাদের একটা রাইট এস্টাবলিশড হচ্ছে। সুতরাং এই ভালো কাজগুলি, আপনি ভালো কথা বলেন না কেন,
আপনারা সে ভালো কথা বলতে ভুলে গেছেন। এই যে গত এই 3 মাসের যে তাণ্ডব, আপনারা আন্দোলনের কথা বলেন, এই তাণ্ডবে আমি ছোট্ট একটা পুরাতন বিষয় গিয়েছেন, পুরাতনে যেতে হবে। 134 জনকে হত্যা করেছে এই 3 মাসে। এই হত্যা 135টি যানবাহন, 13 দফায় ট্রেন আগুন এবং 6 দফা লঞ্চে নাশকতা করেছে। সারা দেশে প্রায় 14,000 মামলা হয়েছে। এই যাত্রাবাড়ি থানায় 2টা মামলা সহ বেগম জিয়ার বিরুদ্ধে মামলা আছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা যে সংসদে বলেছেন যে বিচার হবে, অবশ্যই বিচার হবে, বিচার হতে হবে। বিচার না হলে কোন দেশের গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত থাকবে না। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে আপনার নির্বাচনে আসতে হবে এবং গণতন্ত্রে বাঁচিয়ে রাখতে মানুষের বিচারের বিষয়টা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এবং যারা নাশকতা করেছে আন্দোলনের নামে, যারা এতগুলো প্রাণকে কেড়ে নিয়েছে, অন্তঃসত্ত্বা নারীকে প্রাণ কেড়ে নিয়েছে, আপনার দিন মজুরের প্রাণ কেড়ে নিয়েছে, ওই বাসের হেল্পার তো কোনো দোষ করে নেই। দোষ করলে আমরা করেছি, আওয়ামী লীগ করেছে, যদি ধরে নেন পলিটিশিয়ান করেছে। আপনি কেন আপনি একেবারে মানে সাধারণ মানুষকে আপনি হত্যা করলেন? খালেদা জিয়া 93 দিন সে তার অফিসে বসেছিল, তারপরে তো নাকে খত দিয়ে তাকে বের হতে হয়েছে। আচ্ছা, আমরা এবার সাম্প্রতিক বিষয়ে আসি। দাবি একটাই, সেটা হচ্ছে কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের ধোঁয়া তোলে এই 93 দিন তার নিজের অফিসে থেকে এই মানুষগুলিকে হত্যা করেছেন। সে বিচার বাংলাদেশের মানুষ চায়, এদেশের সাধারণ সেই খেটে খাওয়া মানুষের পরিবার চায়, আপনি সেই রিক্সাওয়ালা ভাইয়ের পরিবার চায়, বাসের ড্রাইভার হেল্পারের পরিবার চায়, ওই অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করেছে ওরা, ওদের বিচার চায়। সুতরাং এই বিচার হতেই হবে। এবং আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। এবার আমরা সৈয়দ আশরাফ সাহেব সম্পর্কে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আমি যে কথাটি বলেছিলাম এখন আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু মুহিত সাহেব বলেছেন যে এটা আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে পার্টিকে আরো বেশি করে সময় দেওয়ার জন্যই সৈয়দ আশরাফ সাহেবকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। এবং আপনি কি মনে করেন যে এটা, আমরা আজকের বিষয় হচ্ছে মুখ রক্ষার রাজনীতি, এবং সৈয়দ আশরাফ সাহেবের পরিবর্তে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেবকে সে দায়িত্বটি দেওয়া হয়েছে, আপনি কি মনে করছেন? এটা আপনি জানেন যে আমাদের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের ভাই বলেছেন, তারপর আমাদের মুহিত সাহেব বলেছেন। আমি তো মানে এই ট্রেন্ডের বাইরে না, তাই না? আমি জানি না, আমি আমার অবস্থানে থেকে এটা আমি পরিষ্কার না, তবে এটা জননেত্রী শেখ হাসিনাই বলতে পারবেন ভালো। এবং আমাদের বিশ্বাস সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের জন্যই তাকে এক জায়গা থেকে, এবং বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দলে কিন্তু শুদ্ধি অভিযান চালাচ্ছেন, এরকম কিছু বলা হচ্ছে। এরকম কিছু শোনা যাচ্ছে যাদের আমলনামা যদি আমরা বলি, মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এত ফারাক দেন্দা কর্মীদের সাথে আমি আপনার সাথে একমত না। আচ্ছা, আমার সাথে একমত না, কারণ আমি রুট লেভেলের, আমি আপনাকে বলি আমি রুট লেভেলের একজন কর্মী, একেবারে থানা পর্যায়ের একজন নেতা। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আরো বেশি করে যাতে সময় দিতে পারে। মানে আপনি মনে করছেন? আমি যতদিন তার কাছে গিয়েছি আমি তাকে পেয়েছেন, সুতরাং আমি এই কথা বলতে পারি না যে তাকে পাওয়া যায় না দেখে। আচ্ছা, তাকে অব্যাহতি দেওয়ার কি কারণ মনে করছেন? তাকে হয়তো দলের স্বার্থে, দলে আরো বেশি সময় দেওয়ার জন্য এরকম একটা হতেই পারে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিষয়টা হচ্ছে কি ইসমাইল ভাই, আমি এখানে 1 মিনিট সংক্ষেপে আমরা একটা বিরতি নেব। এখন বিএনপির রাজনীতি তো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি রাজনীতি না, এরা কখন কোন দিকে মোড় নিবে, এই যে 92 দিনের এরকম একটা আন্দোলনের মতন আবার কোন স্ট্যান্ডবাজি তারা করবে, এটার জন্য তো আওয়ামী লীগ একটি দলকে তো সুসংগঠিত রাখতে হবে। আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি পরিচয় দিচ্ছেন, হ্যাঁ, আপনি বিশ্লেষণের ই করেন, আপনি একটা পক্ষপাতিত্ব করেন। না, এখানে পক্ষপাতিত্ব আপনি করতে পারেন, এখানে পক্ষপাতিত্ব কিছু না। আপনি এখানে একটা কথা বলছেন তামিল ভাই, এখানে আপনি ক্লিয়ার করি, কিন্তু তখন কিন্তু আপনি একটা পার্টিজম, এখানে আমি আপনাকে কথা বলি তামিল ভাই, আপনি বলেছেন বিদেশিদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানে কুৎসা রটাচ্ছেন বিরোধী দলের নেত্রী, মানে খালেদা জিয়াকে নিয়ে। বেগম খালেদা জিয়া কি যে কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বিদেশ থেকে আসলে উনি কি বর্তমান সরকারকে নিয়ে কথা বলেন না? এটা কি সমুচীন? এটা কি রাজনীতি শিষ্টাচার? আপনারা তো এমন ভাবে ব্যারিকেড সৃষ্টি করলেন যে
ওই মোদি- রাজনৈতিক শিষ্টাচারের বৈধ তো হবে না তো। বিদেশিরা মোদি যে যখন দাওয়াত করে আসলো আপনারাই বলেন। তখন তো আপনারা ঘোষণা দিলেন যে মোদির সাথে সে কথাই বলতে পারবো না। এ ব্যাপারে না, ওই ব্যাপারে আমাদের বিতর্ক আছে অবশ্য। আচ্ছা, ঠিক। প্রথমে কিন্তু সিদ্ধান্ত আমি- ছিল আমাদের মোদির সাথে সাক্ষাৎকার হবে। ভাই, আমরা আলোচনা আবার আসবো। আপনি বিশ্লেষক আচ্ছা, থাকেন, আমরা আর আবার আমাদের দেশে রাজনৈতিক বিশ্লেষক দরকার। দর্শক, আমি আপনি আমরা invite একটা করি। বিরতি নিচ্ছি। দর্শক, রবি উৎসবে আপনারা যে দেখছেন রাজনৈতিক নিটল বিশ্লেষক। টাটা উনি ঠিক ডেমোক্রেসি আছে। অনুষ্ঠান, এই যে আলোচনা আমাদের করছি। সাথে তো দলের কথা বলবেন। খন্দকার সাহেব, আমি আমার দলের স্ট্যান্ড নিবই, নেবেন, কিন্তু okay. আপনি তো রাজনৈতিক বিশ্লেষক। না, উনি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। আমাকে তো বলতে হবে, সরকারের আপনি যেটা প্রশংসা সেটা তো আপনাকে বলতেই আপনি হবে। সানজিদাকে বারবারই আপনি সাপোর্ট দিতে থাকবেন, তো হয়তো যারা দর্শক, যারা শ্রোতা, তাদের ইন্টারেস্ট পাবে না। আচ্ছা, আমরা তো চাবো আপনার থেকে, আপনার কাছে কিন্তু আমার চাবো তো আপনার specific নিরপেক্ষ কথা। দুইটা না, আমি প্রশ্ন- বারবার বলছি। শাহেদ ভাই, আমরা আপনাকে আবার সাদাকে সাদা বলছি, না, কালোকে কালো এখন আর বলছি। বলবেন না। আমরা আবার আলোচনায় আসবো। আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা ডেমোক্রেসি, আলোচনা করছি মন রক্ষার রাজনীতি নিয়ে। এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, না কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছিলেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান নিটল টাটা ডেমোক্রেসি। আপনাদের সাথে আছে আমি খন্দকার ইসমাইল, আর আজকের বিষয় হচ্ছে মন রক্ষার রাজনীতি। এতক্ষণ আপনারা চারজনের আলোচনা শুনেছেন। বেশ কিছু আমাদের আলোচনা মোটামুটি জমেই উঠেছে। আমরা অতীতেও ফিরে গেছি এবং বর্তমানে থাকতে চাই আমরা। আমি এখন ব্যারিস্টার শামীম হায়দার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে তিনজনের আলোচনা আপনি শুনেছেন, প্লাস আপনাকে আরেকটি কথা বলতে চাই। গম নিয়ে আমাদের দেশে বেশ কিছু কথা চলছিল বিগত কয়েকদিন যাবৎ। আমরা বিভিন্ন দেশের যে এক্সাম্পলটা দেখি, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে অথবা কোনো যদি কোনো অভিযোগ থেকে থাকে এবং সেটা প্রমাণিত হয়, বা অভিযোগ উঠলেই অনেককে দেখেছি আমরা, অনেক দেশে দেখেছি অনেক মন্ত্রীকে বা অনেক দায়িত্বপূর্ণ ব্যক্তিকে পদত্যাগ করতে। কিন্তু সেই সংস্কৃতি বা সেই কালচার আমাদের দেশে খুব একটা নেই। আপনি আমাদের দেশে যে এই যে এত কথা হচ্ছে, ব্রাজিল থেকে যে গম আনা হয়েছে, সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে, অনেক কথা হয়েছে বাংলাদেশে, এবং সেই বিষয়টাকে আপনার কাছে কি মনে হচ্ছে? না, একটা তো হচ্ছে এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং, তো এটা সাবজুডিস ম্যাটারে কথা বলাটা খুব 26 জুলাই পর্যন্ত স্থগিত আছে। স্থগিত আছে। তো এটা কিছু একটা তো ফিশি আছে, কারণ এটার গুজব ওঠার সাথে সাথেই কিন্তু কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু যেটা হয়, মন্ত্রণালয়ের অধীনে যদি কোনো কাজ হয়ে থাকে, সেটার ক্ষেত্রে গুজব উঠলে বা সত্য মিথ্যা যেটাই হোক, এটার দায়িত্ব কিন্তু মন্ত্রীকে নিতে হয়। এই কাস্টমটা দীর্ঘদিন ইন্ডিয়াতেও ছিল। যে কোনো রেল অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে রেলমন্ত্রী পদত্যাগ করতেন। একবার ইংল্যান্ডে একজন মন্ত্রী, উনি একটা কমেন্ট করে বসলেন বেফাস, যে মুরগির ডিমে একটা ছোট্ট জীবাণু থাকতে পারে, সাথে সাথে ইংল্যান্ডের পোল্ট্রি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল। এর ফলশ্রুতিতে উনি ইমিডিয়েট পদত্যাগ করলেন। ওই কালচারটা আমাদের দেশে কখনোই সেভাবে আসেনি, আসা উচিত। আমি মনে করি গমের বিষয়টা সত্য মিথ্যা যেটাই হোক, একটা পদত্যাগের কাছাকাছি বিষয়ে কিন্তু জিনিসটা চলে গেছে, একটা এম্বারাসমেন্ট চলে আসছে। হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট এটাও বলেছে কাউকে নিতে ফোর্স করা যাবে না, যদি সেটা স্টে আছে এখন। তো কিছু নিশ্চয়ই সাবস্টেন্স সেখানে আছে। তো এটা আসলে ওই ফুড কনজাম্পশন, মানে খাওয়ার উপযোগী ডেফিনিশনটা কি, এটার উপর নির্ভর করবে। তো এটা যেহেতু এখন সাবজেক্ট, সেটা নিয়ে কথা বলে খুব লাভ নেই। বর্তমানে দেশের অর্থনীতি এবং রাজনীতিতে আমি দুটো জিনিস আমি মনে করছি একটা সংকট আছে। একটা হচ্ছে দেশ অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই বর্তমান সরকারের কিছু ক্রেডিট। বঙ্গবন্ধু কন্যা দেশে একটা অর্থনৈতিক উন্নয়ন দিতে পারছেন, এটা সত্য। কিন্তু এখানে একটা ফ্লো আছে, ফ্লোটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা খুব কম হচ্ছে, এবং আমাদের বাজেটগুলো হচ্ছে উন্নয়নের বাজেট, জিডিপির বেসড, কিন্তু সেখানে বৈষম্য নিরসনমূলক কোনো কাজ আমরা করছি না। সেখানে কিন্তু একটা ক্ষুব্ধ ক্লাস সবসময় আস্তে আস্তে গ্রো করছে। থমাস পিকেট নামে একজন ফ্রেঞ্চ অর্থনীতিবিদ, উনি একটা কথা বলেছেন, যদি রাষ্ট্র সম্পদের বন্টনের সুষম ব্যবস্থা না নেয়, তাহলে অবশ্যই একসময় বিস্ফোরণ ঘটবে, এবং এটি হচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটলো, 27 জন পদদলিত হয়ে মারা গেল, সেই বিষয়ে আমরা একটু পরে আমি আসবো, একদম অনুষ্ঠানের কানেক্ট শেষে করে আসবো। দিচ্ছি যে যদি যে দেশটা মধ্যমায়ের দেশ হলো, সে দেশের মানুষ নিম্ন মধ্যমায়ের দেশ 200 এখন টাকার আমরা একটা কাপড়ের জন্য 27 জন মারা গেল। আমার মনে পড়ে 91 থেকে 96, আমি তখন খুব ছোট ছিলাম এবং বঙ্গবন্ধু কন্যার পার্লামেন্টের ভাষণগুলো আমি শুনতাম। তখন ঢাকায় একদিন একটা ছিনতাই হয়েছিল, ভাত ছিনতাই হয়েছিল। এই ভাত ছিনতাই হওয়া নিয়ে উনি প্রায় 2 ঘন্টা খুব চমৎকার ভাষণ দিয়েছেন, যে দেশের অর্থনৈতিক অবস্থা কত খারাপ, যে মানুষ এখন ভাত ছিনতাই করছে। তো আজকে কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে যে 27 জন মানুষ কাপড়ের জন্য মারা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা বটম লাইনে আসলে না, খারাপ। এটা কিন্তু আমি কিন্তু মনে করছি যে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের ম্যানেজমেন্টের প্রবলেম ছিল। না, আমরা কিন্তু সেই বিষয়টিতে পরে আমরা আলোচনা আসছি। করব। আমি আরেকটি জিনিস বলছি, দেশের আরেকটি সংকট হচ্ছে দেশের জনগণের মতামতটা, এটা রাজনীতিতে উজ্জ্ব হয়ে যাচ্ছে। আজকে সরকার শার্পলি জনগণকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটা হচ্ছে তার ক্ষমতা থাকা সহযোগী নিয়ামক প্রশাসন, স্ট্রং কর্মী বাহিনী, আরেকটা হচ্ছে বিশাল জনগণ, জনমত। তো এখন দেখেন ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে জনগণের উপরে। ভ্যাট, শিক্ষার উপর ভ্যাট, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রকে ভ্যাট দিতে হবে, কি মর্মান্তিক। হোল্ডিং ট্যাক্স ঢাকা শহরে হাইয়েস্ট এভার
এটা কি পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে কি আমাদের অনেক বেশি? না, আমরা তো ওই পরিমাণ সুবিধা পাচ্ছি না। আমাদের আচ্ছা, সেই সুবিধাগুলো আমরা যদি দেই প্রত্যেকেই, আমরা যদি জনগণ উদ্যোগী হয়ে যদি ভ্যাট দেই, সরকারকে যদি ট্যাক্স দেই, যান সেখানে এবং চিকিৎসা সরকার আপনার কোনো খরচ নেই। ওই কোন দেশে আমি গিয়েছিলাম যে এয়ারপোর্টে ট্রলিটা ধরলে $5 দিতে হয়। হ্যাঁ, কিন্তু ওখানে ট্রলি পাওয়া যায়, আমাদের এয়ারপোর্টে ট্রলি পাওয়া যাবে সেটা নিশ্চয়তা নাই। আমাদের ট্রলি পাওয়া যাবে কিন্তু হাজার হাজার। যে ওয়েলফেয়ার স্টেটের কথা আপনি বলছেন, বাংলাদেশ এটা থেকে যোজন যোজন দূরে আছে। আপনি ট্যাক্স ওই লেভেল নিচ্ছেন কিন্তু ওই পরিমাণ ওয়েলফেয়ার আপনি দিতে পারবেন না, ওই পরিমাণ সুশাসন আপনি দিতে পারবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, গত 7-8 বছরে ব্যাংক থেকে 20-30 হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, এটা স্বীকৃত। শেয়ার মার্কেট থেকে গেছে আরো 10-20 হাজার কোটি, এগুলো সব তো এই ট্যাক্সের টাকা। কিছুদিন আগেও 36 হাজার কোটি টাকা রাইট অফ করা হয়েছে ব্যাংক থেকে, বড় বড় গভর্নমেন্টের সাপোর্টিং গ্রুপগুলো সেখান থেকে রাইট অফ করা হয়েছে, এগুলো তো ট্যাক্সের টাকা। তাহলে ট্যাক্সের টাকা দিয়ে আপনি আপনার কর্মী, বেসিক ব্যাংকের কথা আমরা বলতে পারি, বেসিক ব্যাংক আছে, আরো অনেকগুলো ব্যাংক আছে, আর অনেকগুলো বড় বড় গ্রুপ আছে, কংগ্লোমারেশন আছে, যাদেরকে রাইট অফ করা হয়েছে। তারা কেউ 10,000 কোটি, কেউ 8,000 কোটি, কেউ 6,000 কোটি টাকা লোন আছে। তাহলে আমার ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংকের সাবসিডি দেওয়া হচ্ছে, ব্যাংক ডিফল্টারদের ডিফিসিট গুলো মেক আপ করা হচ্ছে। তাহলে আমাকে ট্যাক্স নেওয়া হচ্ছে আমাকে সুবিধা দেওয়ার জন্য না, ওই জিনিসগুলোকে মিট আপ করার জন্য। সেই সিস্টেমটা মনে আমাদের দেশে চালু হবে যে আমাদের ট্যাক্স দিয়ে আমাদের জন্য, আমাদের নাগরিকদের জন্য আসে, সুযোগ সুবিধা, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। নিশ্চিত করা হবে। স্বামী সেই সাহেব বিষয়ে এত আমরা কথা বলার পরও কি তবে অনেক বেশি তোমাদের মনে হচ্ছে যে এটা সত্যিকারের বিরোধী দল না, এটা গৃহপালিত বিরোধী দল? এটা যে তার বক্তব্য কি মনে হচ্ছে? আলোচনার সময় আসবে তখন আমি এই দুইটা সাবজেক্ট তুমি রাখছেন। এবার আমি সাহেব সাহেব একটা হলো আপনার কাছে মধ্যমায়ের জানতে এবং চাই, কম। আপনি কিছু কথা বলতে চেয়েছেন এবং তৈমুর সাহেব বলেছেন যে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি আপনি পরিচয় দেন, তাহলে আপনি আপার পাশে বসে কি সঙ্গ দোষে কি আপনি আপাকে সমর্থন করছেন? না না, এখানে যেটা সত্যি কথা সেটা বলতে হবে। জি, আপনি দেখেন, বলেন। স্বল্প উন্নত দেশ থেকে আমরা স্বল্প মধ্যম আয়ের দেশে পরিণত পরিণত কনস্ট্যান্টলি 6.6 মানে 6 পয়েন্ট জিডিপি কিন্তু আমাদের এখানে ধরে রাখতে হয়েছে, অব্যাহত হয়েছে। আরেকটা জিনিস, $15 বিলিয়ন আমাদের কিন্তু রেমিটেন্স রয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের রিজার্ভ ফান্ডে রয়েছে অলমোস্ট $25 বিলিয়ন, বা তারপরে 23+ বিলিয়ন আমাদের রিজার্ভ ফান্ডে রয়েছে। $1400 মিলিয়ন আমরা কিন্তু বছরে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করি। ঠিক আছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, 72 সালে তাজউদ্দিন সাহেব যখন উনি অর্থমন্ত্রী হিসাবে পার্লামেন্টে বাজেট পেশ করলো, তখন মাত্র 776 কোটি টাকার বাজেট পেশ করলো। সদ্য স্বাধীন দেশ, তখন খাদ্যের ঘাটতি ছিল 30 লক্ষ মেট্রিক টন, লোকসংখ্যা ছিল 7.5 কোটি, 30 লক্ষ মেট্রিক টন, 7.5 কোটি টাকার। আজকে আমরা মানিও ডিভ্যালু হইছে না, হয়েছে আজকে আমরা 2015 সালে আমরা প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। ঠিক আছে, আমাদের জনসংখ্যা বেড়েছে প্রায় 17 কোটি আমাদের জনসংখ্যা, কিন্তু আমাদের কিন্তু খাদ্যে কোনো ঘাটতি নেই, খাদ্যে উদ্বৃত্ত, আমরা কিন্তু খাদ্য রপ্তানির দিকে যাচ্ছি। এক, 2 নম্বর 25 লক্ষ টন ইতিমধ্যে আমরা গমের কথা বলেছেন, গম নিয়ে এটি একটি কোর্টে সাবজুডিস, এই বিষয়ে আমারও কথা বলা সাজে না, বাট আমাদের সরকার মানে আমাদের এই যে ল্যাবরেটরি গুলো আছে, সায়েন্স ল্যাবরেটরি বা খাদ্য অধিদপ্তর, বিএসটি, এরা কিন্তু গমের বলেছে যে অ্যাপারেন্টলি হয়তো দেখতে খারাপ, কিন্তু গমের কিন্তু গুণগত মান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠে নাই। 2, 3 নম্বর কথা হচ্ছে উনি ব্যাংক নিয়ে বলেছে, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। ব্যাংকে যে এই যে টাকাগুলো লুটপাট হচ্ছে, এখানে আপনি আমাকে সত্যিকারের রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন, এটির একমাত্র দায়ভার হচ্ছে এই ব্যাংকের পরিচালনা পর্ষদদের। এই পরিচালনা পর্ষদে যারা থাকেন তারা এই ব্যাংকের সিংহভাগ। পরিচালনা পর্ষদে কারা আছেন? যাদেরকে পরিচালনা পর্ষদে নিয়োগ করা হয়, সরকারি হোক আর বেসরকারি হোক, এটা কিন্তু যারা ব্যাংক পরিচালনায় বলেন যে রাজনৈতিকভাবে তারা নিয়োগপ্রাপ্ত হয়। না, সরকারি ব্যাংকে তো রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত থাকে, বেসরকারি ব্যাংকে তো রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত থাকে না। আমরা কি সরকারি ব্যাংক, আপনি কি সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক? না, আমি সরকারি বেসরকারি দুটোর কথাই বলছি। উনি তো সরকারি কথা বলেছেন, আমি সরকারি বেসরকারি দুটো ব্যাংকের কথাই বলছি। জনতা ব্যাংক তো আপনার কাছে আপনার কি শেষ? আপনি আর না, আমি এখনো কোটি কোটি টাকা এখানে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক যেটাই বলেন, এই পরিচালনা পর্ষদকে যদি তারা ঢেলে সাজাতে না পারে, এই ধরনের দুর্নীতি হবেই। 2, 3 নম্বর কথা হচ্ছে, আমার পরেই হচ্ছে তৈমুর ভাই। তৈমুর ভাইকে আমি 2টা প্রশ্ন করবো, স্পেসিফিক প্রশ্ন। তৈমুর ভাই, আপনি মাঝরাত্রে ইলেকশন থেকে উইথড্র করেছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে হবে, আপনার কি সেদিন কষ্ট হয়েছিল না দরজা লাগায় আপনি কেঁদেছিলেন? আপনার ভাই মারা গিয়েছিল, ভাই মারা যাওয়ার পরে আপনি বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছিলেন, আওয়ামী লীগের কোন নেতাদের নামে মামলা দেননি,
তাহলে কি আপনার মিথ্যা আশ্রয় নেই। তাহলে কি আপনার দলের প্রতি আপনার আস্থা নাই? এই দুটি প্রশ্ন আপনার কাছে আমার থাকলো। আমরা এবার আপনার কাছেই আসবো, সঙ্গত কারণে তিনজন বলে ফেলেছেন, দুইজন বলেছেন, তিনজন বলে, আপনি 3 নাম্বার। এখন আমার কাছে তো পার্সোনাল একটা প্রশ্ন আসছে, পার্সোনাল এই প্রশ্ন দিয়ে শুরু প্রশ্নটা করেন। একটু জব দেই, তারপরে কিছু ব্যাপার আছে জব দিয়া, তারপরে আপনার মূল কথায় আমি চলে আসি। জি জি। কথাটা হলো, যেহেতু আমি দল করি, আমি এটি প্রমাণ করতে চাই যে দলের মধ্যে আমি কোনো সুবিধাবাদী লোক না। দলের সুসময়ের শুধু মধু খাবো আর দুঃসময়ের দলে থাকবো না, এটা হইতে চাই না। এই যে আমাদের খন্দকার সাহেব যেটা বললেন যে আমাদের নেত্রী ম্যাডাম নাকি বলছেন যে আপনারা গিয়ে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেন। যদি এটা বলেও থাকেন, তিনি বলতে পারেন। কেন বলতে পারেন? যে দলের সুবিধাবাদী লোক এত ঢুকে গেছে যে দলের সুবিধার সময় তারা পুরো সুবিধাটা খাবে, দুঃসময় তারা থাকবে না এবং দুঃসময়ে কোনো ভূমিকা রাখবে না, শুধু ওই সুসময় এলে তারা বিএনপি। এখন আপনারা তো বলেন বিএনপি দুর্বল, এই সানজিদা বলছে, কিন্তু জনগণের কাছে কিন্তু বিএনপি দুর্বল না। দুর্বল, এই যে দুর্বল আপনারা বলতে পারেন এই জন্য যে বিএনপি বড় বড় পোস্ট পজিশনে যারা আসছে, তারা আমরা যেমন রাজপথের লোক তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা যেভাবে মাঠে ঝাঁপায় পড়ি, তারা কিন্তু মাঠে ঝাঁপায় না। এটা এই জন্যই এই দুঃখের কথাটা বলছেন। তবে আমার প্রশ্নটা হলো এই, আমি দল যেভাবে দলের একটা আমার নির্বাচন পরিচালনার জন্য একটা কমিটি করে দিছে, জি। আমান সেটার কোঅর্ডিনেটর ছিল। এই কমিটি যে এবং মূল দায়িত্বে ছিল ব্রিগেডিয়ার হান্নান শাহ। তারা আমাকে যেভাবে ফাইন্যান্স করতে বলছে, যা যা করার কথা বলছে, সবকিছু আমি করছি। দলের কোনো বিষয়, দলের কোনো নেতাকর্মীদের যা উৎসাহ উদ্দীপনা সবই ছিল, এভরিথিং ছিল। এবং আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের আচরণবিধি ছিল না? ওই আচরণবিধির মধ্যে করছি আমি তো আচরণবিধি ভঙ্গ করছি এটা বলি নাই। এখন কথা হলো, সব উৎসাহ উদ্দীপনা সবাই ছিল এবং দলের মধ্যে যে আমাদের আভ্যন্তরীণ যে বিরোধ থাকে, সব দলেই থাকে, তারাও সবাই এটার মধ্যে নামছে। প্রাক্তন এমপিরা নামছে, সবাই নামছে সব, এবং সবাই আশা করতেছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর 2 জন ক্যান্ডিডেট, 2 জন ক্যান্ডিডেট কারো কিন্তু উনি মানাইতে পারেন নাই। 2 জনকে নিয়ে বসছিলেন, আমি যতটুকু জানি কেউ তার কথা মানে নাই। কিন্তু আমি দেখছি যে আমার জয়টা সেখানে সুনিশ্চিত ছিল আল্লাহর রহমতে। এবং আমি যেহেতু আওয়ামী লীগের 2টা ক্যান্ডিডেট সরকারি দলের, এবং আমি তো দীর্ঘদিন যাবৎ এই সাধারণ মানুষের রাজনীতি করে আসতেছি। এখন আমি রিক্সা ড্রাইভার ইউনিয়নের সভাপতি, ঠেলাগাড়ি ইউনিয়নের সভাপতি, এইসব সংগঠনগুলি করি। একটা গণভিত্তি আমার আছে এবং গণবিমুখ বা গণবিরোধী কোনো কর্মকাণ্ড আমাকে আজ পর্যন্ত করে তুলতে পারেনি। তারপর আমার কাছে যেটা বিবেচনা আসছে সেটা হলো যে আমার নেত্রী হলো আমার কাছে সবচেয়ে বড়। আমি যেটা 2 তলার থেকে দেখি, 3 তলার থেকে দেখি, উনি যদি 12 তলায় থাকেন, উনি আরো বেশি জুরিডিকশনে দেখবেন। উনি দলের স্বার্থে, আমার দৃঢ় বিশ্বাস, উনি যে এই সিদ্ধান্তটা দিচ্ছেন, নিশ্চয়ই দলের স্বার্থে দিচ্ছেন, জাতির স্বার্থে দিচ্ছেন। তিনি যে আমার বিবেচনাটা হইলো যে আমি যেই দলটা করি সেই দলটা আমার কাছে বড়। সেই দলের সিদ্ধান্ত যে আপনি সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। অনেকে তো যেমন মঞ্জুরকে বলছে তুমি উইথড্র করো, মঞ্জুর এই কথা শুনে বলছে আমি রাজনীতি করবো। কিন্তু আমি উইথড্র করার পর 2 দিন পরে কর্মসূচি ছিল, আমি রাস্তায় দলের সাথে ছিলেন। ঠিক আছে, আপনার এবার আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনায় আসি। আপনি আমার আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আমি ভাই হত্যার বিচারটা এখনো পাইনি। তবে আমি ভাই হত্যার জন্য আমি তো অন্য কিছু, আপনি বলছেন যে আমি অন্য কেউকে জড়াইনি। আমি যাদের অজ্ঞানত যাদের পাচ্ছি, যেটা পেয়েছি সেটাই আমি। সেক্ষেত্রে কি আপনার দলের প্রতি আপনার আস্থাটা? আমার দলের প্রতি আমার 100% আস্থা আছে। দলের এবং আমার দলের নেতা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমার 100 থেকে 1000 100,000% যা থাকার দরকার সম্পূর্ণ প্রভাব আস্থাশীল আছে। তিনি যদি এই মুহূর্তে আমাকে মেসেজ দেন যে তুমি দলের যেসব পদে আছো এগুলো তুমি পদত্যাগ করো, এই মুহূর্তে করবি হিসাব ওনার স্যালুট দেওয়া। এবার আমরা আমাদের মূল কথা, আমাদের আলোচনায় এখন জবাব বেশি হয়ে গেছে। সময়টা আপনি রাজনৈতিক বিশ্লেষক, তো আপনি সময়টা খেয়ে ফেলছেন। উনি সময় কম। মধ্যম আয়ের দেশ এবং গম, জি, এই বিষয়ে আমি একটু বলতে চাই। আমি যখন এই নিম্ন মধ্যম আয়ের দেশ, এই বিআরটিসি চেয়ারম্যান ছিলাম, আমি তো রাস্তার লোক। তো যখন গিয়ে এত কর্নেল, জয়েন্ট সেক্রেটারি, এসব আমার ডাইরেক্টর ছিল, তারা আমার খালি বুঝাইতো আইসা এস্টিমেট হয়েছে, এই আন্ডার প্রসেস, তারপরে অন দ্য পাইপলাইন, এইসব বুঝাইতো। আমি বলছি দেখেন, মানুষ এগুলো বোঝে না, মানুষ চায় কাজ। এরপরে আমি এই আমলাদের সাথে কুলায় উঠতে না পেরে আমি এই প্রত্যেকটা বাসে আমার টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
যে তার যে কোনো বিষয় আপনাকে জানান। সরাসরি জানো। তো ওই জায়গা থেকে আমি ফিডব্যাকটা পাইতাম। এখন মানুষ কি চায়? মানুষ দেখতে চায় যে রেজাল্ট। এখন আপনি নিম্ন মধ্যমায়ের দেশ বলেন আর মধ্যমায়ের দেশ বলেন আর উচ্চ মধ্যমায়ের দেশ বলেন, মানুষ দেখতে চায় সে পেট ভরে ভাত খেতেছে, তার একটা নিরাপত্তা আছে, তার সন্তানদের লেখাপড়া হচ্ছে, তার একটা আবাসভূমি আছে, তার চিকিৎসাটা ঠিকঠাক মতো হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে দেশ আগের চেয়ে অনেক এগিয়েছে? এটা মনে আমি হচ্ছে না? যেটা কথা বলি, জি। যেখানে এই শামীম সাহেব যে কথাটা বলছে তার সাথে একমত হয়ে আমি বলতে চাই যে আপনি বলছেন আজকে 30 জন লোক মারা গেছে জাকাতের সাহায্যে 27 জন। 27 জন, জি। 27 জন লোক মারা গেছে জাকাতের সাহায্যে আনতে। অতএব দেশের মানুষের ক্ষুধাটা কি পরিমাণ? আচ্ছা, এটা কিন্তু প্রতি বছরে অব্যবস্থাপনার জন্য মারা যায়। আমরা সেই বিষয়ে পরে আসবো। দেখবেন, আমাকে যদি কেউ যার নাকি দুবেলা রুটি রুজি যাওয়ার অবস্থা আছে, সেই লোকটা জাকাতের সাহায্যের জন্য গিয়ে নিজের জীবনটা দিবে না। তারপরে আপনি দেখেন শত শত হাজার হাজার লোক এই কাঠের নৌকা দিয়ে সমুদ্র পার হচ্ছে। যাকাত দেওয়াটা তো ইসলামের মধ্যে আছে, তাহলে যাকাত কে নিবে? সমুদ্র দিয়ে যাচ্ছে। তো এটা দেখার পরও কি আপনি বলতে পারবেন যে এই দেশের মানুষ বৃদ্ধি পাইছে, এভারেজ আয়টা বৃদ্ধি পাইছে? আমি কথাটা আসি, যেটা হয়েছে, যে জিনিসটা আমাদের দেশে হয়েছে, যেটা আমি বুঝি, সেটা হলো যাদের কাছে টাকা আছে, যারা ধনী তারা আরো ধনী হয়েছে, এবং যারা গরিব তারা আরো বেশি গরিব হয়েছে। গরিব এবং ধনীর মধ্যে যে ডিফারেন্সটা এখন দাঁড়াচ্ছে, সেটা হলো আপনি যেটা বলছেন আশরাফ সাহেবের উপর দিয়ে, যে চাঁদের এবং বাংলাদেশের সাথে যে দূরত্ব, সেই দূরত্বের মধ্যে চলে যাচ্ছে মানুষ। যার গাড়ি আছে তার 5টা 7টা 10টা গাড়ি আছে, যার তার নাই, যার 2 বেলা খাওয়ার ব্যবস্থা নাই, তার চিকিৎসা করার ব্যবস্থা নাই, তার ছেলে লেখাপড়ার ব্যবস্থা। মাননীয়, আচ্ছা, এখন এটা কি রাজনৈতিক অস্থিরতার কারণে হচ্ছে আপনি মনে করেন? রাজনৈতিক অস্থিরতা কারণটা কি? তারা তো বলতেছে রাজনৈতিক অস্থিরতা হয়ই নাই। এর মধ্যে আমি একটা জবাব দিব, অবশ্য গমটা শেষ করে নেই। গমের ব্যাপার হলো আপনার সব আপনার আন্ডারে, আপনি এই যে চিফ, আপনি যদি কোনো বিষয়টা ওকে দায়িত্ব দেন, রিপোর্টটা কি আপনার এগেইনস্টে আসবে? কোনোদিনই আমাদের দেশে যে ব্যবস্থা, আমাদের দেশে যে প্রশাসনিক ব্যবস্থা, যার কাছে প্রমোশন দেওয়ার ক্ষমতা থাকে, যার নাকি ট্রান্সফার করার ক্ষমতা থাকে, সে হইলে আমাদের দেবদেবতা। আমাদের দেশে কি, যে আমি যদি পুলিশে চাকরি করি, আমি মনে করবো আমাকে প্রমোশন কে দিতে পারে, আমার এসিআরটা কে লিখবে, তাকে স্যাটিসফাই করা আমার দায়িত্ব। এখন এই রিপোর্ট কোনোদিনই বাংলাদেশের থেকে সঠিক রিপোর্ট আসবে না, যেখানে মন্ত্রী এখানে ইনভলভ, মন্ত্রীর বিরুদ্ধে যেখানে অভিযোগ। এখানে দুইটা জিনিস ক্লিয়ার করা উচিত, ইন্টারন্যাশনাল ল্যাবে পাঠাবেন নাকি? দুইটা জিনিস ক্লিয়ার করা দরকার। এই যে গমগুলি হারভেস্টিং হয়েছে কবে, এই একটা সার্টিফিকেট আনা দরকার। সেটা হলো যে এই গমগুলি কবে গোলায় তোলা হইলো, আমাদের দেশে যেটা আমরা গোলায় তুলি, ওরা গুড়ানো কবে নিল, আর ওই কাটিং ডেট এবং কবে থেকে এটা গোদামজাত করা হয়েছে, এই দুইটা ডেট যদি আপনি কালেকশন করেন, তবে একটা রিপোর্ট আপনি পাবেন। আরেকটা বিষয় হলো, যেখানে মন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলছে যে গমগুলি দেখতে খারাপ। আপনি তো গেছেন, ব্রাজিল গেছেন, আপনার সচিব পত্রিকায় যেটা দেখছি, যে মন্ত্রী এবং সচিব গেছে গম কিনতে, যে জিনিসটা দেখতে ভালো না, সেটা খাইতে কিভাবে ভালো হবে, যেটা মানুষের পছন্দ না। আম কিনতে গেলে বলা হয় আমের রং দেখে কিনবা না, আমের চেহারা যাই হোক, আমের চেহারা খারাপ হলেও ওই আম কিন্তু কাটা যাবে অনেক। কথাটা শেষ করি, কুষ্টিয়ার যে এমপি, তিনি, তাকে আমি টেলিভিশনে দেখেছি, তিনি অপোজ করছেন, তিনি এটা গুদামে তুলতে দেন না, তিনি তো বিএনপি এমপি না। তারপর ইতিমধ্যে পত্রিকায় যে কথাগুলো আসছে, যে আপনি কারাগারে পাঠান, এটা গম নেয় না, পাঠান ওই পুলিশকে দেন, পুলিশে গম নেয় না, যেখানে পাঠান সে এটা নেয় না। যেটা মানুষ রিফিউজ করে, যেটা মানুষ পছন্দ করে না, জনগণের পয়সায়, জনগণের অর্থে এই গম কিনা, সে আপনি খারাপ গম কেন কিনবেন? এখন যতই আপনি দেন, এই যে আইন কানুনের যতই কভারেজ দেন, ধন্যবাদ। আমরা 26 জুলাইয়ের পরে সেই বিষয়টি সম্পর্কে আরো অ্যানালাইসিস করতে পারবো। আমি 1 সেকেন্ডে শেষ করব। আমি 1 সেকেন্ডে শেষ করব। উনারা তো এখন একটা বিরোধী দলে অবস্থান করতেছে। 1 সেকেন্ডে পারবেন না, 5 সেকেন্ডে বলুন। বিরোধী দলে অবস্থান করছে, তো উনারা গমটা পরীক্ষা করুক না, উনারা জনসম্মুখে নিয়ে আসুক, উনারা বলুক যে এই গমের গুণগত মান খারাপ, সেটা তো ওনারা করতেছেন, ওনারা খালি সমালোচনা করে। আমাদের আপনাদের অথরিটি কেন? আপনারা জানেন না। এবার আমরা
অ্যাডভোকেট সঞ্জিদা খানম, আপনি সবার বক্তব্য শুনেছেন, আপনি আমি- গম আমি এটা কি প্রথমে- শেষ রাউন্ড? আমি না, আমি এরপর আমরা জাগাত নিয়ে আমি- আলোচনা করব, একটু এই আমি বিষয়টার একটা প্রথমে সমাধান আমি দরকার। আমাদের তৈমুর ভাই যে কথাগুলি বলেছেন জি। যে সুবিধাবাদী বিএনপি যারা সুবিধাবাদী তারা ঠিকমতো আন্দোলন সংগ্রামে আসে না। এটা BNP প্রায় নেতাই বলেন, হ্যাঁ, সুবিধাবাদী আমার আছে কাছে ভিতরে। সেটা আমি তার কাছে প্রশ্ন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এখন বর্তমানে মানে এই মুহূর্তে বিএনপির মধ্যে কি সবই কি সুবিধাবাদী? না, তা কেউ আন্দোলন তো তৃণমূল কোনো আন্দোলন আছে, কোনো আছে। তৃণমূল পর্যায়ে কোনো আন্দোলন নেই। আপনি হয়তো বলতেছেন হ্যাঁ। যে এই আন্দোলন বাস পড়াইছে, অনেক কিছু হয়েছে, যদিও আমরা গণতান্ত্রিক কর্মী হিসাবে এই বোম মারা বাস পড়ানো এটা আমরা সমর্থন করি না। আমাদের আচ্ছা, জাকাতের কথা জাকাতের কথা এটা কিন্তু আপনি কিন্তু বলছেন যে পুলিশ বোম মারে, এই কথা কিন্তু নিউ একটা ইসমাইল ভাই, আপনি কিন্তু গণতন্ত্রের দেশে নাই। তো গণতন্ত্র সংসদে যদি আমরা বলে মনে করে থাকি, তাহলে আপনি আপনার সময় শেষ, আপনি শুরু করুন। আমার কথা হচ্ছে যে জাকাতের শাড়ির কথা বলা হয়েছে এখানে। জাকাতের শাড়ি নেওয়ার জন্য আপনাদের মনে আছে, আচ্ছা, জাকাতের মনে বিষয় আছে কিন্তু সব সময় হয়। 2006 সালে সারা বাংলাদেশে 110 জন লোক মারা গেছিল, 110 জন বিভিন্ন জায়গায়। তখন কি সেটাকে আমরা রাজনৈতিক ভাবে না, না, না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে এখন মারা যাবে কেন? আমার কথা হচ্ছে যে না, আমি বলি যে রাজনৈতিক দৃষ্টিকোণ তখনও থেকে যে না কারণে দেখে এটাকে আমরা তখনও যে কারণে সমস্যা হিসাবে দেখি। তখনও আমি বলছি যে তখন যে কারণে মারা গেছে এখনো সেই কারণে ওই আমাদের ইসমাইল ভাই বলেছেন দেখা যায় আপনার ব্যবস্থাপনার জন্য ম্যানেজমেন্টটা খারাপ ছিল, যে কারণে লোকগুলি মারা গেছে। সেখানে ডিসিপ্লিন থাকলে সেটা হইতো না। এবং আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, হ্যাঁ খুবই খারাপ, এরকম একটা কথা বলছেন। আপনি দেখেন আমাদের শাহিদ ভাই বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ এখন 23 উপরে বিলিয়ন রিজার্ভ। একটা দেশ, যে দেশ নাকি খাদ্য রপ্তানি করছে, 25,000 মেট্রিক টন আমরা জানি শ্রীলঙ্কা খাদ্য নিয়েছে, অর্থাৎ তারা চাল নিয়েছে 25,000 টন, এবং আরো 25,000 দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে গভর্নমেন্ট। যেখানে আপনাদের সময়ে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন 91 to 96, এবং সেই সময়টা আমি বলি আপনাকে, সেই সময়টা আমি উদাহরণ দিয়ে বলছি, সেই সময়টা আপনারা রেখে গিয়েছিলেন 40,000 মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ হিসেবে বানিয়ে দিয়ে গেছিলেন। এবং আমরা 2096 সাল থেকে ওই সময়টা আরো 40 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য উদ্বৃত্ত আমরা দিয়ে গেছি, তাই না? তারপর পচা গমের কথা বলছেন, পোকা খাওয়া গম কিন্তু আমরা এই অভিযোগ কিন্তু আমাদের। শুনেন, আপনার ঘরে আপনি ভাবিকে জিজ্ঞেস করবেন যে 1 মাস যদি একটা কোটার মধ্যে যদি সে আটা রেখে দেয়, সেই আটা কিংবা সেই গম কিংবা সেই চাল, আপনি 1 বছরের চাল একবার কিনে দেখেন, সেই চালে পোকা লাগবে সেই চালে। পোকাটা বড় কথা না, আর আপনার মানুষের হিউম্যান বডির জন্য এটা ভালো কি খারাপ, এটা খাদ্য মানে খাবারের উপযুক্ত কিনা। এবং যেহেতু এটা অ্যাপিলেট ডিভিশন, আপনি জানেন যে অবজারভেশনের অংশটা স্টে করেছে, গতকালকেই স্টে করেছে। সুতরাং এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, আমরা এই ব্যাপারে শুধু বলতে চাই, শুধু একটা কথাই বলতে চাই যে সত্য সবসময় সত্য, সাদা সবসময় সাদা, মিথ্যা সবসময় মিথ্যা, এবং কালো সবসময় কালো। একটা কথা কিন্তু থেকেই যাবে, আমরা যদি এই কথাটাই ধরি, জনগণের পয়সা আপনি গম কিনলেন, সেটা আপনি দেখতে খারাপ, এই গমটা আপনি কিনবেন কেন? না, দেখতে খারাপ, এবং আপনার এমপি রেটে নেন, আপনি এটা নাম হচ্ছে জিরা গম, পুলিশ নেন না, কারাগার নেন, একটু ফোর্স করা যাবে না এখন, যেটা চিকন। আপনি বলেছেন যে আম খুব সুন্দর দেখতে, না, এটা আম বিশেষজ্ঞরা বলে, আম ফল বিশেষজ্ঞরা বলে, সেই আমটা আপনি সুন্দর দেখে কিনবেন না, আমের চেহারা দেখে কিনেন না। সুতরাং গম যে এটা দেখতে খারাপ দেখে এটা খারাপ গম, এটা মানুষের হিউম্যান বডির জন্য খারাপ কিছু কিন্তু বিষাক্ত কিছু, এরকম কিন্তু কোথাও প্রমাণ হয়নি। প্রত্যেকটা জায়গায় ল্যাবরেটরিগুলিতে এগুলো এটা প্রমাণ হয়েছে যে এই ল্যাবরেটরি রিপোর্টেই বলছে যে এটা খাবার উপযুক্ত, এবং এটার মধ্যে কি কি জিনিস আছে এটা পরিষ্কার বলা হয়েছে। সুতরাং সবকিছু আপনার আন্ডারে, আমরা জানি না, আপনি সবকিছু আপনাদের আন্ডারে। আমি বলবো, মাননীয় প্রধান বিচারপতি কি বলছেন, দেখা নিয়ে কথা বলেন, মাননীয় প্রধান বিচারপতি বলছেন আমি হয়তো দেখতে খারাপ, যে তাহলে কি আপনার থেকে আমার গুণগত মান পোস্টমর্টম রিপোর্ট হতে পারে, বা এই যে মামলাগুলি, তুই একটা যুগান্তকারী কথা বলছে, যে কথাটা আমরা বললে ক্ষতি আমরা বলেছে। তিনি বলছেন যে পুলিশের কারণে এই মামলাগুলি নষ্ট হয়, চার্জশিট তারা প্রকৃত লোককে বাদ দেয়, প্রকৃত লোককে বাদ দিয়ে তারা চার্জশিটগুলি দেয়, এবং পোস্টমর্টম রিপোর্ট সম্বন্ধে সন্দেহ প্রদর্শন করছেন। এই যে একটা যুগান্তকারী কথা, এটা কেন
এই আপনার সরকার, আপনার ডিপার্টমেন্ট আপনার বিরুদ্ধে রিপোর্ট দিবে, সত্য কথা বলবে? কোনোদিন বলবে না। তারা আপনারই জয়গান গাবে, বলেছে আপনার জয়গান সরকার অ্যাকিউজ করেছে। আপা বলেন। এই সরকার অ্যাকিউজ করেছে, এই সরকার অ্যাকিউজ করেছে। আপনি দেখেছেন আমাদের র্যাবের যে ঘটনাটা ঘটেছে, এই সরকারের মন্ত্রীর একজন জামাতা, সে কিন্তু অ্যাকিউজেশনের বাইরে যায় নাই। সেটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল। না না, এটা আপনাদের আন্দোলনের ফসল। অবশ্যই। এটা accusation, এটা নারায়ণগঞ্জে আমাদের মাননীয় নারায়ণগঞ্জে আন্দোলনের জিরো টলারেন্স, সন্ত্রাসবাদে এটা মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। খাদ্যের মধ্যে আসেন, আবার সন্ত্রাসে গেলেন গা, সব জায়গায়। লাইন ছেড়া গেলে গা, না, লাইন ছাড়া না, যে কোনো জিনিস এই খাদ্যে যদি প্রমাণিত হয় যে এই খাদ্যে কোন রকম মানে খারাপ জিনিস আছে বা এই খাদ্য না, এটা গুণগত মান, ওনাদের ভালো লাগবে না তো। না, তাহলে গুণগত মান আমি- খারাপ, আমি- অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা ব্যাপারে সত্যি bold কথা step বলবো। নেবে। এটা একটা আপনাদের ভালো লাগবে গণতান্ত্রিক না। স্পিরিট, কারণ বাংলাদেশে যেখানে খাদ্য গণতন্ত্র উদ্যোক্তাদের- জনগণের মতামতকে প্রাধান্য পায় যে দেশে, যে রাষ্ট্রে, সেখানে কিন্তু ইট ইজ সাফিসিয়েন্ট যে একটা গমটা জনগণের সামনে একটা প্রমাণিত হয়েছে, জনগণের মনে একটা সন্দেহ দাঁড়াইছে, একজন এমপি গম গোডাউন নিতে চায় না, কোনো ডিপার্টমেন্ট নিতে চায় না। তারপর ওইটা যদি অন্য কোনো দেশে হইতো, মন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে সেখানে আচ্ছা, Resign করতে ব্যারিস্টার শামীম হায়দার রিজাইন করতে। 40 সেকেন্ডের মধ্যে বলেন আপনি। না, আসলে গম নিয়ে আর নিয়ে বলবো না। দেশে- আমরা এই যে সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় আপনি না, একটু সংক্ষেপে উপায় বলবেন। একটাই, সুশাসন নিশ্চিত করা। আমরা কিন্তু জি। 2013 সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী এই গভর্নমেন্ট ফর্ম করলেন, জি। তখন কিন্তু দুর্নীতিবিদে একটা ড্রাইভ দেখেছিলাম। কয়েকজন শক্তিশালী মন্ত্রীর বিরুদ্ধে দুদকে 2008 অভিযোগ হলো। না, 2013-তেও দেখেছি। এখনো কিন্তু সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, 14-তে এবং এই কয়েকজন খুব প্রভাবশালী মন্ত্রী, আগের মন্ত্রী বর্তমান ক্যাবিনেটে আসলো না, অনেকে বলে দুর্নীতির কারণে। তো সেই রকম একটা সামহাও গণতন্ত্র সংকট কিন্তু দেশে আছে। উন্নয়ন দিয়ে এটাকে ভরানোর চেষ্টা করা হচ্ছে, যাবে কিনা আমি জানি না, কিন্তু এর সাথে যদি সুশাসন না দেয়া যায় তাহলে যেটা সম্পূর্ণ কলাপস করবে, এই বিষয়ে খুব একটা আমার সন্দেহ নাই। আইনের শাসনও বাংলাদেশের সূচক কিন্তু নিচের দিকে নামছে, সংবাদপত্রের স্বাধীনতাও কিন্তু কিছুটা নিচের দিকে নেমেছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সঞ্জিদা খানম। সঞ্জিদা, আমি আমাকে শেষে একটু বলি। 30 সেকেন্ড বলেন। 30 সেকেন্ড হচ্ছে, বর্তমান বাংলাদেশ স্বাধীনতার 44 বছর পরে বাংলাদেশ, খাদ্য উদ্ভিদের বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, 13,000-এর বেশি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে। বর্তমান বাংলাদেশ হচ্ছে শিক্ষায় একটা উন্নত জাতি হিসেবে গড়ে তোলার একটা বাংলাদেশ। সুতরাং এক কথা হচ্ছে, মানুষের সাংবিধানিক অধিকার, একজন মানুষ হিসেবে আমার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারগুলো আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে ধন্যবাদ। এবং এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ, এগিয়ে যাক বাংলাদেশ। ধন্যবাদ অ্যাডভোকেট সঞ্জিদা খানম, ধন্যবাদ মোহাম্মদ শাহেদ। আমার একটা কথা হলো, সেটা হলো যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, নির্বাচিত সরকার চাই। যেই নির্বাচিত হয়েছে, যেই নির্বাচন আমরা দেখলাম, আচ্ছা, সেই নির্বাচনের দিকে আমরা যাব না। ধন্যবাদ ভোটের অধিকার। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রিপারেশন নেন 2019 ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, আপনারা আলোচনা শুনেছেন, আমাদের আজকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা চারজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম, মাঝে মধ্যে আমাদের আলোচনায় এসছে নুরানি জর্দা ফ্যাক্টরি, এবং সেই ভদ্রলোক জাকাত দিতে গিয়ে তার অব্যবস্থাপনার কারণে আজকে 27টি তাজা প্রাণ ঝরে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং আগামীতে যারা জাকাত দেবেন তারা নিশ্চয়ই দেবেন, এবং যারা জাকাত নেবেন তারাও সুশৃঙ্খলভাবে এসে, এবং যারা দেবেন তাদের উপর দায়িত্বটা বেশি বর্তায় যে সুশৃঙ্খলভাবে যাতে জাকাত, যেহেতু জাকাত দেওয়া উচিত প্রতি বছরই, এবং জাকাত যাতে সুষ্ঠু সুন্দরভাবে দেয়া যায় সেই ব্যবস্থাপনা আপনারা অবশ্যই করবেন। এবং সরকার আজকে যে ঘটনাটি ঘটে গেছে, এটা একটি সুষ্ঠু তদন্ত করে নিশ্চয়ই তার বিচার নিশ্চিত করবেন। আর এতক্ষণ দায়িত্বহীনতার জন্য বিচার হওয়া উচিত। এতক্ষণ আপনারা যারা আলোচনা শুনেছেন এবং নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানটি দেখেছেন দেশে কিংবা দেশের বাইরে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ, আগামীকাল সকাল 8টা, অর্থাৎ শনিবার সকাল 8:30টার সময় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী শুক্রবার। ধন্যবাদ সবাইকে।